সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, সিরিয়ায় মাত্র 11 দিনের লড়াইয়ে চূর্ণ হলো আসাদ পরিবারের 54 বছরের সাম্রাজ্য। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা, স্মারকলিপিও দেয়া হয়েছে। এই যখন অবস্থা, তখন আগামীকাল সকালেই ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠক করবেন পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ও অনাবাসিক রাষ্ট্রদূতগণ একসাথে বৈঠক করবেন আগামীকাল। এসব বিষয়সহ আরও আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সাংবাদিক রাহিদ এজাজকে। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সব কিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসছেন। তো আমরা গত এই 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের যে সম্পর্ক দেখে আসছি, এটি আর নতুন করে বলার কিছু নেই। তো তারই প্রেক্ষিতে কালকে উনি ঢাকায় আসছেন এবং আজকেও বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের লোকজন পদযাত্রা করেছে হাইকমিশন অভিমুখে। যদিও তাদেরকে যেতে দেওয়া হয়নি, কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন কয়েকজন প্রতিনিধির মাধ্যমে। তো আপনার কি মনে হয় মাহমুদুর রহমান মান্না, যে কালকের এই বৈঠক, যেটি আসলে ফরেন অফিস কনসালটেশন নামে পরিচিত, সেটি দুই দেশের সম্পর্কের উন্নয়ন ক্ষেত্রে বা যেরকম একটা বরফ জমেছে সেটি গলানোর ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখবে? মানে ধরেন বরফ জমেছে কথাটা বললেন না, এটাকে তো বরফ জমা বলে নাকি, এটা তো বিভিন্ন রকম একটা পরিস্থিতি হয়েছে। এবং পরিস্থিতিটা আগরতলাতে এই হামলা বলি, আক্রমণ বলি, ডেমনস্ট্রেশন বলি, যাই বলি, এটা হবার পরে সরকারের পক্ষ থেকে একদম প্রধান উপদেষ্টা নিজে উদ্যোগ নিয়ে পরপর কয়েকটা বৈঠক করে যে বক্তব্য দিয়েছেন, সবাই মিলে যেগুলো বলেছেন, তাতে মানে এরকম হয়েছে যে পুরা জাতি অন অ্যালার্ট, একটা কিছু হয়ে যাচ্ছে বোধহয়। আগামীকালকে উনি মানে ভারতের পররাষ্ট্র সচিব এখানে আসবেন, এই নিউজ ওই নিউজের সাথে কিন্তু এক পা যায় না আমার কাছে মনে হয়। কেন যে এটা অবশ্য আমি হয়তো নিজে ভালো করে ফলো করিনি, কিন্তু খুব সহজে আমার দৃষ্টি কাড়েনি এটা। পররাষ্ট্র সচিব ভারতের তিনি আসছেন, এটা কোনো পূর্ব নির্ধারিত সফর বলা হয়নি। এবং এই একটা বিশেষ পরিস্থিতিতে তার আগমনকে বুঝতে হবে যে উদ্যোগটা তাদের, আমাদের পক্ষ থেকে যে আমরা ডেকেছি বা কিছু করেছি, আমাদের বৈঠকগুলো যখন হয়েছে তখন এরকম বলা হয়নি। তো এর কারণে আমার মনে হয় যেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন যে এই পরিস্থিতিতে বরফ গলতে পারে উনি মনে করছেন। এর আগেও যখন বৈঠকগুলো চলছে, তখন প্রথম দিন আমাদের সঙ্গে মানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হওয়ার পরেও আমি 2-1 উপদেষ্টার কথা শুনেছিলাম যে তারা মনে করছেন যে না, এটা ঠিক হয়ে যাবে। যেদিন আমাদের সঙ্গে বৈঠক হয় সেই দিনও একজন কর্মকর্তা, আমি নাম বলছি না, বলতে পারি কিন্তু বলছি না, উনি ঠিক কোট করার মতো করে তো বলেননি, বলেছেন না পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে। আমাদের দিক থেকে মানে এরকম করে প্রেজেন্টেশনটা হয়েছে যে ওই যেটা আমি বললাম যে মাস্ট বি অন গার্ড, আমাদের যখন তখন একটা কিছু হতে পারে এই পরিস্থিতি মোকাবেলা করার কাজে। আমি বরঞ্চ আই ওয়ান্ট কিপ মাই আইজ ওপেন, যে কি হচ্ছে রিয়েলি, কি হয় কালকে সেটা দেখতে। এই তো একটা জিনিস যে
ভারতের গণমাধ্যম খুব অ্যাক্টিভ বাংলাদেশ বিষয় নিয়ে, এটি তো দেখাই যাচ্ছে প্রতিদিনই ওদের গণমাধ্যমে প্রচুর বাংলাদেশ বিষয়ে নানা ধরনের নানা অ্যাঙ্গেলে প্রচারণা চলছে। তো সেটা নিয়ে আমাদের রাজনীতিবিদরা যতটুকু কনসার্ন, ঠিক ওই পাশে রাজনীতিবিদদের ভাষ্যটা আসলে সেরকম দেখতে পাচ্ছি না। দু একটা ছাড়া যেমন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু সেন্ট্রাল থেকে সেরকম সেরকম বলা হয়নি। তাহলে ভারতের রাজনীতিবিদরা কি জিনিসটা নিয়ে অতটা গুরুত্ব দিচ্ছেন না সেরকম কিছু? না, আমি এটার সাথে আরেকটা জিনিস যোগ করি আপনার, সেটা হচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে কোনো রিয়াকশন এরকম করে দেওয়া হয়নি। বরঞ্চ আগরতলায় ঘটনাটা ঘটবার পরে তারা মানে দোষী ব্যক্তিদের শাস্তি দিয়েছেন, এরকম করেই বিষয়টা সে কয়েকজনের পরে শাস্তি দিয়েছেন। সেটাও প্রপার হয়েছে কিনা, যথেষ্ট হয়েছে কিনা, সেই বিতর্ক হয়তো করতে পারি, কিন্তু তাদের দিক থেকে তাদের পজিশন ডিফেন্ড করার মতো কোনো কিছু করেনি তারা। হয়েছে কি, এটা আমরা সবাই জানি যে ভারত মানে অনেকগুলো সমালোচনা সত্ত্বেও একটা গণতন্ত্রের দেশ। সেইখানে ভিন্ন মতের চর্চা তো আছেই, এবং অপোজিশন মিডিয়াগুলো যথেষ্ট পরিমাণে স্বাধীন। তো ওখানে অপোজিশন মিডিয়া এবং যতগুলো মিডিয়া কথা বলছে তার ম্যাক্সিমাম কিন্তু গভর্নমেন্ট মিডিয়া নয়, ম্যাক্সিমাম চাইতেও বেশি হলো আপনার বেসরকারি মিডিয়া। ফলে এদের এই কথার মধ্যে দিয়ে সরকারি কোনো বিষয় বোঝা যায় না। তবে এটা একটা উদ্বেগের বিষয় এই কারণে যে মানে ধরেন গতকালকে দূরদর্শনে বলছে যে বাংলাদেশে মানে একটা র্যানস্যাক হয়ে যাচ্ছে, সব মন্দির টন্দির ভেঙে ফেলছে। মানে এরা করে কীরকম করে, একটা মন্দিরে তো ভাঙা হয়নি, তারপরেও বলছে। তো মানে আর দে দ্যাট ব্লাইন্ড, ওর তারা কি এতই ডগম্যাটিস্ট, এতই খালি হিন্দুত্ববাদের প্রভাবে পড়ে গেছে যে একটা শুনলেও আর তার পেছনে মানে ওই হোল নেশন অন্য সবাই মিলে এরকম করছে, এটা তো ভাবতে বড় কষ্টকর একটা পজিশন ধরে। আমি মনে করি যে এই জায়গাটা আমাদের হয়তো কি বলবো আপনার মানে আমরা হয়তো ওদেরকে ওরকম করে বুঝি নেই। যেমন বাংলাদেশের জনগণ সম্পর্কে আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমাদের মানুষ কমিউনাল নয়, আমাদের মানুষ মানে দাঙ্গাবাজ নয়, আমাদের মানুষ ওই অন্যের রক্ত নিয়ে প্রতিশোধ দেবে, আমাদের এরকম প্রতিশোধ প্রবণতাও নেই আমাদের মধ্যে, প্রতিহিংসাও আমাদের মধ্যে এরকম করি নাই। কিন্তু ভারতে এই পর্যন্ত যেগুলো হয়েছে, আমরা প্রথম দিকে বলেছি যে এগুলো বিজেপি যেহেতু সে হিন্দুত্ববাদ চর্চা করে, তাদের এটা প্রতিষ্ঠা করতে হবে বলে তারা একদম চূড়ান্ত বাড়াবাড়ি জায়গায় যাচ্ছে, গোহত্যা ইত্যাদি দিয়ে। কিন্তু এখন মিডিয়ার এগুলো দেখলে মানে একটু থমকে যায় মন, যে ব্যাপার কি, সমস্ত মিডিয়াগুলো এরকম বলছে। ওইখানকার মিডিয়া কিন্তু অলমোস্ট খুঁজেই পাওয়া যাবে না যারা সত্যটা বলবার চেষ্টা করছেন। রেয়ার আমি দু একটা কাহিনী শুনেছি, বাকি শুনি নাই বলতে। রিসেন্টলি ওই কংগ্রেস নেতা শশী থারুর কিন্তু আবার একটু ভিন্ন মত পোষণ করেছেন, তিনি রিয়েলিটির কথা বলেছেন এবং ভারতীয় গণমাধ্যম যেই ধরনের প্রচারণা চালাচ্ছে সেটারও খানিকটা সমালোচনা করেছেন। আমি জানি না যে শেষ পর্যন্ত শশী থারুরের পজিশনটা কী হবে, কারণ রাহুল গান্ধীও প্রথম যেরকম করে বলেছিলেন মনে হচ্ছিল যে উনি একটা নিউট্রাল পজিশনে আছেন, কিন্তু 24 ঘন্টা 38 ঘন্টা যেতে না যেতে তারও কথাও তো বদলে গেছে। তো এগুলো অনেক সময় হয়, যেমন ধরেন এই কী বলে মমতা ব্যানার্জি সম্পর্কে তো আমাদের এরকম ধারণা ছিল যে উনি এরকম বলবেন, আর আমাদের ধারণা ছিল বরঞ্চ যে উনি একটু বাংলাদেশের মানুষের প্রতি সিম্প্যাথেটিক। কিন্তু অনেকেই ব্যাখ্যা দিচ্ছেন যে বিজেপির সঙ্গে তার ভোটের প্রতিদ্বন্দ্বিতায় উনি এরকম করে কথা বলতে বাধ্য হচ্ছেন। বাট এগেইন আমি বলি, পলিটিক্সে কিন্তু এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা পে করে না, এটা তার তো জানা উচিত, তবু উনি করছেন। তাতে করে এই জনগোষ্ঠী, পুরো ভারতবাসী জনগোষ্ঠীর মানে আপনার এই ধর্মীয় উন্মাদনা বা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ব্যাপারে একটা সেকেন্ড থটের কিন্তু এসে যায় আমি মনে করি। ধন্যবাদ। আমরা একটু সাংবাদিক রাহিদ আজাদ আপনার কাছে জানতে চাই যে পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে তারা আশা করছেন যে এই মিটিংয়ের মাধ্যমে যে ফরেন অফিস কনসালটেশনটা কালকে হবে সেটির মাধ্যমে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হবে এখন যে অবস্থা আছে তার থেকে। তো আপনার কি মনে হয়? ধন্যবাদ নাজরানা। প্রথম কথা হচ্ছে, আমি যদি এভাবে বলি যে 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে, এবং যেই পরিবর্তন বলুন স্বৈরাচারী সরকার বলুন বা ফ্যাসিস্ট, তার পতন হয়েছে, যেটা অনিবার্য ছিল। তো এই পরিবর্তনটাকে, যে অনিবার্য পরিণতিটাকে সারা বিশ্ব যেভাবে নিয়েছে,
আমাদের পাশের দেশ কিন্তু সেটা নিতে পারেনি এবং এখনো সেটা আত্মস্থ করতে পারেনি বলে মনে করি। আর তো এই যে একটা টানাপোড়েন, আমার মনে হয় মান্না ভাই ভালো বলতে পারবেন, ৭৫-এর পরে নিশ্চয়ই এতটা হয়নি এখন যে জায়গায় আমরা এসে দাঁড়িয়ে আছি। তো এই প্রথম দুই দেশে খুব সিনিয়র লেভেলে একটা মিটিং হচ্ছে, তো অবশ্যই এবং এই মিটিংগুলো অনেক স্ট্রাকচার, কিন্তু আগের ফরেন সেক্রেটারি লেভেল মিটিংয়ের সাথে কালকের মিটিংয়ের কোয়ালিটেটিভ ডিফারেন্স হচ্ছে এমন একটা টামালশাস পিরিয়ডের মধ্যে দিয়ে রিলেশনশিপটা যায়নি যেটা এবার গেছে। তো সেজন্য এই মিটিংয়ের একটা ডাইমেনশন আছে বলে আমি বিশ্বাস করি। নর্মালি এই ধরনের স্ট্রাকচার অ্যাক্রস দ্য টেবিল হয়, কিন্তু কালকে যখন বিক্রম মিস্ত্রি মিটিং করবেন তার বাংলাদেশি কাউন্টার পার্টের সাথে, নর্মালি পলিটিক্যাল লেভেলে কিন্তু আমরা জানি কোনো মন্ত্রী বা সচিব এসে প্রধানমন্ত্রী, বিশেষ করে গত 15 বছরে যেটা দেখেছি, টেটেটেড বা 1-to-1 মিটিং হয়। কালকে কিন্তু দুই সচিব মূল মিটিং করার আগে অন্তত আধ ঘন্টা একান্তে বৈঠক করবেন, নিশ্চয়ই কোনো মেসেজ তিনি ট্রান্সমিট করবেন, এখান থেকে পালসটা নেবেন। তো সেই জায়গাতে আমি এই মিটিংটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। অনেক কিছু হয়ে যাবে, সব কিছু রাতারাতি থেমে যাবে এমনটা করাটা আমি বাতুলতায় মনে করি। কিন্তু আরেকটা জিনিস, একটু ব্যাকগ্রাউন্ড যদি চেক করে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের মনে থাকারই কথা, সেপ্টেম্বরে ইউএনজিএতে জয়শঙ্করের সাথে তৌহিদ হোসেনের দেখা হয়েছিল, মিটিং হয়েছিল। সেখানে বাংলাদেশের প্রস্তাব করেছিল, ঠিক আছে ফাইন, আমাদের সমস্যা আছে, আমরা চলেন আলোচনার টেবিলে যাই, সেটা হতে পারে ফরেন সেক্রেটারি। এবং এখানে আরেকটা কথা না বললেই বোধহয় নয়, প্রাসঙ্গিকভাবে চলে আসে, বাংলাদেশ ইন্ডিয়ার যে একটা রিলেশনশিপ এবং সেটা জিওপলিটিক্যাল লেন্সে যদি দেখি, আমেরিকার একটা বরাবরই বড় রোল আছে। এবং এই অঞ্চলকে নিয়ে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক নিয়ে স্টেট ডিপার্টমেন্টের বা আমেরিকান স্টাবলিশমেন্টের বিশেষ নজরটা তো আমরা গত কিছু বছর দেখেছি, বিশেষ করে চীন যেভাবে তার প্রভাবটা বিস্তার করেছে। তো সেই জায়গাতে এই মিটিংয়ের পিছনে কিন্তু ডোনাল্ড লুর একটা, এবং ডোনাল্ড লু মানে স্টেট ডিপার্টমেন্টের একটা রোল আছে। তারা মনে করে যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কটা যদি স্টেবল না হয়, টেনশন থাকে, তাহলে চায়না এখানে তার প্রভাব বলয়টা বাড়াতে পারে। তো সেই একটা পুশ কিন্তু আছে। তো এই জায়গা থেকে আমি মিটিংটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমরা জানি যে আগরতলার যে বিষয়টা নিয়ে আপনি শুরু করেছেন, 2 তারিখ যেটা ঘটেছিল, সেটা কিন্তু নজিরবিহীন, যে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন প্রিমিসেসে ঢুকে তারা পতাকা ছিটেছে, পতাকা অবমাননা করেছে, কিছু ভাঙচুর করেছে। এর পরপরই কিন্তু সেখানে সব ধরনের কনসুলার সার্ভিস বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান হাই কমিশনারকে সামন করা হয়েছে, এটাও 6 বছর, আমি যদি ভুল না করি 6 বছরের মধ্যে প্রথমবার। এবং বর্ডার কিলিং, আপনি বলছিলেন পলিটিশিয়ানরা কেউ কিছু বলছেন না কিনা, রাজনাথ সিংও কিন্তু 2 মাস আগে মন্তব্য করেছিলেন বাংলাদেশের পরিবর্তন নিয়ে। তো সব মিলিয়ে সম্পর্কটা যেখানটায় আছে, তো সেই জায়গাতে এই মিটিংটাকে আমি আইস ব্রেকিং বলতে পারি, বা মিটিংটাকে আমি যদি গাড়ির সাথে তুলনা করি, রিলেশনশিপটাকে সর্ট অফ একটা শক অবজারভার। এই শক অবজারভার দিয়ে একটা গর্ত আছে, সেই গর্তটা পার হবেন কি হবেন না, রিলেশনশিপের এই জায়গাতে যদি দেখেন, ওই শকটা নিয়ে নেওয়ার জন্য এই মিটিংটাকে আমি গুরুত্বপূর্ণ দেখি। আপনি বলছিলেন যে এই এফওসিটা যে হবে, সেটি আলোচনাটা আসলে অনেক বেশি স্ট্রাকচার্ড। তো স্ট্রাকচার্ড হলে আসলে এই ধরনের বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়? এই ধরনের বৈঠকে তো ধরেন এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনশিপটা গত 15 বছরে যেখানে গেছে, প্রচুর মেকানিজম হয়েছে, সেটা ব্যবসা বাণিজ্য বলুন, সীমান্ত বলুন, কালচার বলুন, এডুকেশন বলুন, মেডিকেল, অনেকগুলো। তো এগুলো তো স্ট্রাকচার এবং অনেকটা ধরেন স্টক টেকিংয়ের মতো হয়, কোথায় কোথায় কী আছে, কি করা দরকার, সামনে ফিউচারটা কি, কারণ তারা অফিসাররা রেডি করে উপরের দিকে পলিটিক্যাল লিডারশিপের কাছে পাঠান। তো আমি আপনাকে যেটা বলছিলাম, তো সব কিছু বন্ধ যেমন হয়েছে অনেকের মধ্যে, যেমন ভিসা, আমার এই যে 2 দেশের জনগণের প্রধান মূল একটা বিষয় হচ্ছে কি ভিসা। আমরা ভারতে যাই, বেড়াতে যাই, চিকিৎসা নিতে যাই, স্কলারশিপ নিয়ে যায়, নানান এঙ্গেজমেন্ট ইন্ডিয়ার সাথে আছে, সেই ভিসা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা লেগে গেছে। মেডিকেল ভিসা বলা হলেও সেটা কিন্তু খুব জটিল এবং জরুরি প্রয়োজন না হলে মেডিকেল ভিসা প্রক্রিয়াটাও জটিল হয়ে গেছে। ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা তো আছে, থার্ড কান্ট্রি ভিসা। আজকেও সুইডিশ এম্বাসি বলেছে যে তারা ইউরোপের 8টা ডেস্টিনেশনে থার্ড কান্ট্রি ভিসা প্রসেস করে দিবে। তার মানে লোকজন তো বসে থাকবে না, তো সে পড়াশোনা, ব্যবসা, অন্যান্য কাজে যাবে। তো এই অবস্থায় যখন চলছে, এর মধ্যে কিন্তু অন্তত 3টা মিটিং ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হয়েছিল। যদিও বড় মিটিং যেটা বিজিবি বিএসএফ ডিজি লেভেলে হয়, সেটা বাংলাদেশ সাসপেন্ড করে দিয়েছিল। আমরা জানি অগাস্ট থেকে গতকাল পর্যন্ত কিন্তু, আমি যদি ভুল না করি, 5 জনের বেশি মানুষ মারা গেছেন বিএসএফের গুলিতে। তো বাংলাদেশ নভেম্বরে যে বিজিবি বিএসএফ ডিজি লেভেল মিটিংটা সাসপেন্ড করলো, 3টা মিটিং কিন্তু হয়েছে। একটা হলো জয়েন্ট রিভার কমিশনের,
একটা হলো আপনার ল্যান্ড পোর্ট অথরিটি, যেখানে ভুটানের সাথে ট্রায়ালাটারাল ট্রানজিটের, আরেকটা হয়েছিল ওই আমাদের অপদখলীয় জমি এবং ছিটমহল স্থানান্তরের মিজোরামে অংশে কিছু ঝামেলা আছে সেটা নিয়ে। অর্থাৎ এত কিছুর মধ্যে কিন্তু এই মিটিংগুলো হচ্ছে। তো এই পররাষ্ট্র সচিবদের মিটিংটাকে আমি এই জন্যই বলছি স্ট্রাকচার হলো, যেহেতু প্রেক্ষাপট সময় কিন্তু আপনাকে প্রয়োজন, এটার ফলাফল বদলে দেয়। এই জন্য আমি এই বৈঠকটাকে ডেফিনেটলি বিক্রম মিশ্রি যে আসছেন একটা না একটা কোনো না কোনো মেসেজ তো উনি তা তো রাজনীতিবিদদের বটেই। কাছ এখন থেকে নিয়ে আসছেন। আপনি জিজ্ঞেস করছিলেন ভারতের রাজনীতিবিদরা কিছু বলছেন কি বলছেন না, বা বিজেপি তথা ভারত কেন্দ্রীয় সরকারের মনোভাব কি, তার আশাটাই কিন্তু মনোভাব। 10 তারিখে এই মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিংটা 2 তারিখের আগরতলার ঘটনা ঘটার পর, কিংবা কলকাতায় তারও 2 দিন আগে যে বিশাল বিক্ষোভ হলো তার আগে নিয়ে এক ধরনের দোলাচল তৈরি হয়েছিল যে মিটিংটা হবে কি হবে না। সেই মিটিং 10-এর জায়গায় 9 হচ্ছে। তার মানে হচ্ছে তারাও মিটিংটা করতে আগ্রহী, কারণ তার তো ডিসএঙ্গেজ হয়ে তার অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা। যদি আমি বলি যে আমাদের সীমান্ত লগা পশ্চিমবঙ্গে অর্থনীতি চরমভাবে ঢুকছে, এটা কিন্তু ভারতীয় গণমাধ্যমের খবর। সেটা হোটেল ব্যবসা বলুন, হাসপাতাল বলুন, অন্যান্য পরিষেবা বলুন, আর যেসব মার্কেটগুলো আছে, মল আছে, সব মিলিয়ে তো একটা ধাক্কা লেগেছে। তো সেই জায়গাতে তারাও কিন্তু তাদেরকে ভাবিয়ে তুলেছে। আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না, আমরা যেমন ভারতের উপর নির্ভরশীল, গত এক যুগের বেশি সময় ধরে অন অ্যান অ্যাভারেজ আমরা কিন্তু 4th লার্জেস্ট রেমিটেন্স সেন্টার ইন্ডিয়ার জন্য। তো আমাদের এখান থেকে হোয়াইট কলার প্রচুর ইন্ডিয়ান কাজ করেন এবং বিপুল অঙ্কের রেমিটেন্স তারা উপার্জন করেন, এবং আমরা সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় ইন্ডিয়াতে। তো এই বিষয়গুলো যদি বলি, অর্থনীতির নিজের একটা ভাষা আছে। এখানে শুধু বন্ধুত্ব, শুধু ভালোবাসা এটা নাই। আমি সবসময় মনে করি এবং বলিও সেটা, যে দুই দেশের সম্পর্ক কিন্তু লাভ লোকসানের ভিত্তিতে হয়। আমি আপনার জন্য করে দিলাম ভালোবাসা দিয়ে, মানবিকতার কারণে, এটা ভাবার কোনো কিন্তু কারণ নেই আমাদের। এটা ভাবতেই হবে এবং বুঝতেই হবে সবসময় যে স্বার্থ জড়িত যে কোনো সম্পর্ক। তো সেই জায়গা থেকে ভারতও আমি মনে করি বুঝতে পারবে বা পারা উচিত যে সম্পর্কের যে টানাপোড়েন, উত্তেজনা, এটা দীর্ঘায়িত করে কিন্তু তারও কোনো খুব একটা লাভ শেষ পর্যন্ত আখেরে আসবে না। ধন্যবাদ। আমরা মাহমুদুর রহমান মান্নান, আপনার কাছে জানতে চাই যে গতকালকে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ একটি কথা বলেছেন নির্বাচন নিয়ে, যে 2025-এর মধ্যে নির্বাচিত সরকার দেখতে পাবে বাংলাদেশের জনগণ। এটি নিয়ে আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে এটি একান্তই ওনার ব্যক্তিগত মত, সরকারের মতামত এতে প্রতিফলিত হয়নি। তো এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের ফোরকাস্ট করলেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রিজয়েন্ডার দেওয়া হয়। তো সমস্যাটা কি আসলে, যে বারবার রিজয়েন্ডার দিতে হয় কেন? তারা কি নির্বাচন নিয়ে এখনও দোলাচলের মধ্যে আছেন যে কবে হবে না হবে, কি হবে না হবে? নির্বাচন নিয়ে তারা দোলাচলের মধ্যে থাকতেই পারেন, ইটস এ হিউজ থিং। আবার সেটার সাথে তারপর অনেকগুলো প্রিকন্ডিশন যুক্ত আছে, ওগুলো ফুলফিল না হলে তার আগেই বলবেন কীরকম করে। কিন্তু আমার কাছে এইরকম করে রিজয়েন্ডার দেওয়াটা খুব ফানি মনে হয়। ধরেন এরকম করে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বলেছেন, ওরা ওভারলুক করলে কী অসুবিধা ছিল? এরকম তো অন্যান্য উপদেষ্টাও এর আগে বলেছেন। আর্মি চিফই তো একটা কথা বলেছেন, সেটা তো থাকছে না। মানে আর্মি চিফ যা বলছেন তার থেকে যদি ল অ্যাডভাইজার 6 মাস বেশি বলেন, তার থেকে যদি আরেকজন অ্যাডভাইজার ব্রিগেডিয়ার শাখাত আরও 6 মাস পরে বলেছেন, এটা নিয়ে তো মানুষের মধ্যে বিরাট কোনো স্পেকুলেশন শুরু হয়ে যায়নি যে ব্যাপারটা কি ইত্যাদিতে, এরকম কিছু হয়নি। তো সেই জন্য আমি মনে করি যখন তারা বলেন এটা ওরা নেহায়তি ব্যক্তিগত ব্যাপার, এটা সরকারের মতামত প্রতিফলন নয়, এটার মানে হচ্ছে আপনি কন্ট্রাডিক্ট করছেন তার বক্তব্য। আপনি যতই সফটলি সোবারলি বলেন না কেন, এর চাইতে বড় কন্ট্রাডিকশন কী হতে পারে যে দিস ইজ নট মাই পলিসি, এটা ওই ইন্ডিভিজুয়ালি বলছেন। কিন্তু কোনো মন্ত্রী পর্যায়ের লোক ইন্ডিভিজুয়াল এরকম মতামত দিতে পারেন না। এটা তাদের বিবেচনায় রাখা উচিত ছিল। এই যে আমি বলছি যেটা অ্যাভয়েড করে গেলেই হতো। যদিও ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব এটাকে মানে উনিও এটা বলেছেন যে এটা ওনারই ব্যক্তিগত, উনি জেনে শুনে বলছেন এরকমই হবে তা না, তার মনে হচ্ছে হিসাব করে, তাতে বোঝা গেছে উনি ব্যক্তিগতভাবেই বলেছেন। আমি মনে করি ওনারা যেরকম করে ব্যক্তিগতভাবে কথা বলছেন এটা বলাও বন্ধ করা উচিত, যেহেতু আপনি ডেফিনিট নন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন ভার্চুয়ালি কিছুই বলে নেই, তারা বরঞ্চ একটু লেন্দি হতে পারে এরকম একটা ইঙ্গিত করেছেন। সেরকম সময় অ্যাডভাইজাররা বলবেন কেন? আর জানেন আমি আরেকটা কথা বলি, আমার কাছে এটা খুব স্পষ্ট মনে হচ্ছে না,
নির্বাচন সংক্রান্ত ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা, মানে আগে প্রধানমন্ত্রী তো ডেট ডিক্লেয়ার করতেন না, নির্বাচন কমিশন করতো। নির্বাচন কমিশন করতো। ওনারা এরকম বলছেন কেন এখন? এটা কি না বুঝে বলছেন, বা অন্য কোনো কিছু তো হওয়ার না, সুযোগ নাই? আগে প্রধানমন্ত্রী বলার সুযোগ নেই, কারণ ওখানে তো সাংবিধানিক একটা প্রক্রিয়ার মধ্যেই ছিল। নির্বাচন কমিশন জানে কখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে হবে, তো সেট করা। কিন্তু এখন তো আর সেই অবস্থা নেই। মধ্যেও যদি কোনো চেঞ্জ হতো, যেটা ডিক্লারেশন তো তারাই করতো। এইবারেও যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে তিনি কি বলেছেন? যে সংস্কার ইত্যাদি ইত্যাদি করবে, তাছাড়া যেটা একটা অন্যতম কাজ ইলেকশন কমিশন করে দিচ্ছে, তারপরে এই ব্যাপারগুলো তারাই বলবে যা বলার, বা তারাই দেখবে। সেটা বলবার পরে এটা বলা হচ্ছে কেন? মানে কোথাও কিছু একটা আছে যে একটা কন্ট্রোল কোথাও রাখতে হবে, এই অ্যাটিচিউডটা আবার মনে হচ্ছে যে ফুটে উঠছে। এবং এই কন্ট্রোল করবার যে অ্যাটিচিউডটা, এটার মানে তো যে কন্ট্রোলে নাই সেরকম কি? না না না, এটার মানে হচ্ছে, আমার কাছে অ্যালার্মিং মনে হচ্ছে, প্রথম বলি। দ্বিতীয় হচ্ছে কন্ট্রোলে তো নাই। কন্ট্রোলে নাই কেন, সেটা আলোচনা করতে গেলে অনেক লম্বা চড়া কথাবার্তা হবে। আপনি বলছেন কি যে একদম বেয়ার মিনিমাম সংস্কারটুকু করব, তাছাড়া তো ভোট করা যাবে না, এবং সেটা সবাই মানবে। কোনো পুলিশ কোনো ওয়ার্কই করছে না, তো আপনি ভোট কীভাবে দেবেন? সিভিল বিউরোক্রেসি টোটালটাই উল্টাপাল্টা করছে, আপনি তো ভোট করতে পারবেন না। মানে এরকম কয়েকটা প্যারামিটার আছে যেগুলো আপনাকে ফুলফিল করেই ভোট করতে হবে। এটা সবচাইতে বেশি যে কাঙ্ক্ষিত, যে আবার তাড়াতাড়ি ভোট চাই, তিনিও এটা বিরোধিতা করতে পারবেন না। তো সেটা কি তাদের কোনো হিসাব নেই নাকি? ধরেন পুলিশটাকে সেট করে, এবং পুলিশটা সেট করা মানে কি, যে যেন তেন প্রকার একটা পুলিশের কাঠামো ফিল আপ করে দিলেন, যে গ্যাপটা হয়েছে, এইটা তো না। এটাকে অ্যাটলিস্ট একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের উপযোগী নির্বাচন, যে নির্বাচন সবার জন্য অ্যাকসেপ্টেবল হয়, সেরকম করার উপযোগী তো করতে হবে। তো সেরকম করতে কতদিন লাগবে সেটা তাদের ধারণা করতে পারেন না। তাদের যতগুলো এজেন্ডা হাতে আছে, যে এই করে আমরা, তাদের হাতেই যা আছে। না হলে পলিটিক্যাল পার্টি বা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে তারা ডিসাইড নাই করুক, সেইটা বুঝে তারা তো বলতেই পারেন। এবং এইটা যখন ক্যাবিনেট বসে, তখন আলোচনা করতেই তো পারে যে আমরা এতদিন পরে এক্সপেক্ট করছি, কোনো ঘোষণা দিচ্ছি না, আপনারা কথাবার্তা বলবেন না, বললেও কিন্তু এই প্যারামিটারের বাইরে যাবেন না। আমার মনে হয় যেরকম কিছুই হয় না ওইখানে। মানে একেবারে ফ্রি ফর অল টাইপের, যার যেরকম মনে হচ্ছে সেরকম বলে দিচ্ছেন। আমার মনে হয় এটা এর মধ্যে হবে। এই মনে হবার ভিত্তি কী? এই মনটা কোত্থেকে আসছে আপনার? এরকম তো পারেন না তারা বলতে, দে আর রেসপন্সিবল পিপল, কিন্তু তারা বলছেন। এবং সেনাবাহিনী প্রধান যখন বলেছিলেন, আমি অনেস্টলি বলি যে আমার কাছে ওইটা ক্রেডিবল মনে হয়েছিল, বিভিন্ন কারণেই। 18 মাসের মধ্যে, হ্যাঁ, ক্রেডিবল মনে হয়েছিল আমার কাছে। এখন তারপরে কথাবার্তা বলতে বলতে সবই আপনি গুলিয়ে ফেলেছেন। এখন কিন্তু কোথাও জিনিসটা দাঁড়িয়ে নেই। তো এরকম পরিস্থিতিতে যদি রাজনৈতিক দলগুলো একটা দুটো যাই হোক, তারা মনে করে যে না, ইলেকশন এতদিনের মধ্যে চাই। একবার বিএনপি বলেছিল না, ডিসেম্বর পর্যন্ত দেখবো, তারপরে আন্দোলনে কর্মসূচি দেবো, আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আন্দোলন রাস্তায় নামবো। আমাদের ল এনফোর্সিং এজেন্সির যে অবস্থা, বিএনপির মতো দল যদি একটা কর্মসূচি ঘোষণা করে, ফেস করার তো কিছু নেই, কিছু করতে পারবে না। তো এগুলোর জন্যও দেখে ধরেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, আবার স্টেক হোল্ডারদের সাথে রেগুলার একটা ডিসকোর্স রাখা, যাতে সিচুয়েশনটা বিয়ন্ড কন্ট্রোলে না যায়, এইটা তো তাদের দেখছি না। ফলে আপনি যেটা বললেন যে তারা কি মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এরকম মনে করছে, এটাও যে তারা বোঝেন, আমার সেরকম কিন্তু মনে হচ্ছে না। আরেকটা বিষয় আনতে চাই যে বাজার থেকে ভোজ্য তেল মোটামুটি উধাও, এটি আজকে কিন্তু দেশের প্রধান প্রধান দৈনিকগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে সংবাদটা ছেপেছে। তো এটি নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে বাজারে ভোজ্য তেলের কোনো সংকট আছে এমনটি তারা মনে করছেন না। তো আপনি কি জানেন বিষয়টা, যে ভোজ্য তেলের আসলে সংকট যে চলছে, এবং উনি যেই স্টেটমেন্টটা দিলেন, এটি কি সঙ্গতিপূর্ণ? না, ভোজ্য তেলের সংকট কী চলছে, কীরকম চলছে, অত আমি ডিটেলস তো বলতে পারবো, কিন্তু সংকট তো চলছে, তেল নাই। এবং ভোজ্য তেলের সংকটটা যে আমি আজকে দেখছি তা না, আগেও এরকম হয়েছে তো। এবং এইসব ক্রাইসিসগুলোতে, এমনকি জিনিসপত্রের দামও যখন যখন বাড়ছে, কোনোটা একদম খুবই বেশি বেড়ে গেছে, তখন যেরকম করে গভর্নমেন্টের পক্ষ থেকে আনসার করা হয়েছে, এই আনসারগুলো তো কারেক্টটা। এখনও যে তিনি বললেন যে এটা কোনো সংকটটাই বা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, আচ্ছা মরিচের দাম যদি 400 টাকা কেজি হতে পারে, তারপর আপনি বলবেন যে কন্ট্রোলে আছে, এগুলো বললে তো চলবে না। সবাই বোঝে, কমন লোক যারা বোঝে, আর যারা যারা মার্কেটে যান আসেন, মার্কেট সম্পর্কে ধারণা রাখেন,
তারা তো জানেনি। আমার মনে হয় এগুলো গভর্নমেন্টের ইনএফিসিয়েন্সি। মানে আগে যেমন ধরেন খুব গড়পড়তা রাজনৈতিক নেতা দাঁড়িয়ে বক্তৃতা করছেন এই সিন্ডিকেটের জন্য এই জিনিসপত্রের দাম ইত্যাদি, এটা কিন্তু বলে তিনি পার পেয়ে যেতে পারেন। কিন্তু এটা গভর্নমেন্ট যখন বলবেন তখন শুধু সিন্ডিকেট বললেই পার পেতে পারেন না, এখন তো পাচ্ছেন না, তো সিন্ডিকেট বন্ধ করে দেন। মেকানিজম আছে হ্যাঁ, এগুলো কন্ট্রোলের। মানে একটা প্রাইসের তো নিজস্ব ল আছে, সেটা মানে আপনার ওই ডিমান্ড সাপ্লাই মেকানিজমে হোক বা আরও যে সমস্ত ইয়ে আছে মিলে আপনাকে বলতে হবে যে এখন এটা এই স্টেজে আছে, আমি মনে করি এই মেজারের কারণে এটা এখানে নিতে পারবো। তাদের ক্যালকুলেশন তো থাকতে হবে। খেয়াল করবেন, এই গভর্নমেন্টকে আমরা অন্তর্বর্তী সরকার বলছি, তত্ত্বাবধায়ক বলি নেই। এই বিতর্ক আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছিল যে কি বলবো, তো তখন এরকম কথা আসছিল যে আমরা তত্ত্বাবধায়ক বলবো না, বিকজ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই হচ্ছে দে আর ফর হোল্ডিং অফ দ্য ইলেকশন অনলি। কিন্তু অন্তর্বর্তী সরকার যখন বলছি তার মানে এই ইন্টারিম টাইমটাতে দে উইল লুক আফটার এভরিথিং। কিন্তু গভর্নমেন্ট তো সব কিছুর দেখছে না। গভর্নমেন্ট শুধু যে ওইটা দেখছে না, তারা ঢাকা শহরে জ্যামের যে অবস্থা চলছে দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে, এটা কমছে না। নোবডি টু লুক আফটার দ্যাট। ট্রাফিক পুলিশের আগের মতো মানে পুলিশের কোনো জায়গাতে, কোনো ল এনফোর্সিং এজেন্সিতে কোনো জায়গাতে একটা সিস্টেম ল এগুলো কিছু চালু হচ্ছে না। কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য তো স্টুডেন্টদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে পার্ট টাইম, সেটিও তো এগুলোর কোনো ইম্প্যাক্টই দেখছি না। বরং তাহলে এটা কি নিয়োগ one না kind of দিয়ে just যখন তারা লোক দেখানো? স্বেচ্ছাপ্রণোদিত, না আমি সেটা বলছি না, আমি সেটা বলবো না। নিয়োগ না দিয়ে যখন তারা স্বেচ্ছাপ্রণোদিত করছিল তখন বেশ কয়েকটা দিন ভালো চলছিল। পরের বিষয়টা চলছে না, এই যে নিয়োগ দিয়ে করছে না, আমার মনে হয় তারা নিয়োগটাও ঠিক মতো দিতে পারছেন না। মাঝে মাঝে তাদের সাথে কথা বললে তারা বলেন কি, ভাই 15 বছর ধরে এরকম একটা অবস্থা চলেছে, কী করে দেবে, এটা চেঞ্জ হয়? মানে আমার অবাক লাগে যে আপনি ক্ষমতার সর্বোচ্চ জায়গায় বসে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে যদি এই ধারণা পোষণ করেন, মানে আমি ডিফারেন্সটা এরকম করে বলবো যে লতিফুর রহমান সাহেব দায়িত্ব নেবার 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে কয়েকটা সচিব বদলে একটা অবস্থা তৈরি করে ফেললেন যে আপনাদেরকে কিন্তু আমাদের কেমন মানতে হবে, এবং তাই হয়েছে। আর এই গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পরে ছাত্রকে হুলস্থুল লাগিয়ে দিল, এই হয়েছে, আমরা পরীক্ষা দেবো না। গভর্নমেন্ট তো শুরুতেই তার কথার সাথে সিদ্ধান্তে কন্ট্রাডিক্ট করেছে, কারণ শুরুতেই জনপ্রশাসন নিয়ে সরকারের পক্ষ থেকে বক্তব্য ছিল যে সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করবেন তারা, তার ওগুলো বাতিল করে ওনারা সবগুলো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া শুরু করলেন। ওটা তো একটা, কিন্তু এইটা দেখেন যে ছাত্ররা চাপ দিল, আপনি অটো পাশে রাজি হয়ে গেলেন, কোনো যুক্তি ছিল না। তো সরি, কিন্তু তখন পরীক্ষা নেওয়ার মতো মনে হয় প্রশাসনিক কাঠামো অতটা জোরদার ছিল না, সেটিও একটা বিষয় ছিল মনে হয় আমার। না আমি এটা বলবো না, যদিও ধরেন আমি বললে তো নেহাতি কেউ বলতে পারে যে ব্যক্তিগত জোর করে বলছি, কিন্তু আপনি যে দায়িত্ব যেই ক্রিটিক্যাল অবস্থাতেই নেন, যত ক্রাইসিসের মধ্যে নেন, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন বলেই তো দিচ্ছে, নাহলে আপনাকে দিচ্ছি কেন আমি? আপনি বলবেন যে না ভাই এই ক্রাইসিস জন্য আমি পারি না, দ্যাট ইজ রো আনসার, এইটা তো হওয়া উচিত নয়। কিন্তু ওনারা অনেকটা এই রকম করছেন, আমার তাই মনে হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন সহ সব জায়গাতে তাদের এই দায়িত্বটা তারা প্রপারলি করতে পারছেন বলে মনে হচ্ছে না। ইনএফিসিয়েন্সি, ইনএক্সপিরিয়েন্স দুটোই থাকতে পারে এখানে। ধন্যবাদ। সাংবাদিক রাহিদা, যে আপনার কাছে আসতে চাই যে এই যে প্রশাসন নিয়ে যে ধরনের কথা একটা মূল্যায়ন করলেন মাহমুদুর রহমান মান্না, আপনার কি মনে হয় যে আপনি তো একটি সরকারি দপ্তরের সাথে কাজ করেন সাংবাদিক হিসেবেই, তো আপনার কি মনে হয় যে আসলে কি যেইভাবে জনপ্রশাসন চলার কথা সাধারণ সময়ে চলে, সেটি রাজনৈতিক গভর্নমেন্টের সময় যেভাবে চলে সেইভাবে কি চলছে? আমরা তো আরও বেটার আশা করতে পারি যে এখন। না, বেটার তো একটা কথা কি ইনএক্সপিরিয়েন্স বা এটা সেটা আমি বোধহয় পুরোপুরি মানতে রাজি নই, কারণ এখানে তো বেশ কয়েকজন আমলা আছেন। আপনি যে কথাটা বলছিলেন যে ঘুরে ফিরে কিন্তু অনেকটা পলিটিক্যাল রেজিম যে হয় না পাল্টাপাল্টিতে, যে কিছু হলেই কিন্তু ওই যে 15 বছরের জঞ্জাল বা এটা সেটা বলা হচ্ছে। দেখুন আমি দু একটা উদাহরণ দিই। নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক সচিবকে ঠিক করা হলো, তার প্রফেশনাল অ্যাপটিটিউড, একাডেমিক এক্সেলেন্স ইত্যাদি ইত্যাদি দিয়ে তাকে ঠিক করা হলো যে তিনি সবচেয়ে যোগ্যতম লোক। সে খুব ভালো কথা, বইয়ের থেকে গ্র্যাজুয়েশন করেছেন, বাইরে মাস্টার্স করেছেন, পিএইচডি বোধহয় করার কথা ছিল বা মাঝপথে এরকম। পরে দেখা গেল যাকে নিয়োগ দেওয়া হলো তিনি এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখেছেন। ওইটার পর শুরু হয়ে গেল বোম্বার্ডমেন্ট হোয়াটসঅ্যাপে, মেইলে, যে তার প্রোফাইল দিয়ে
এবং সাথে সাথে কি করা হলো, খুব সহজেই তার নিয়োগটা বাতিল করে দেওয়া হলো। তেমনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজনকে পোল্যান্ডে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রদূত হিসেবে। দেখা গেল জুলাই অগস্ট অভ্যুত্থানের সময় তিনি এই আন্দোলনের বিরোধিতা করে বক্তব্য রেখেছেন তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে নিয়োগগুলো দেখছেন বা যে লোকগুলোকে ঠিক করছেন, আপনার তো উচিত ছিল তার প্রোফাইল চেক করা। আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো নীতি গ্রহণ করবেন না যেটা কিছু সময় বাদে সেটার সাথে আপনাকে কন্ট্রাডিক্ট করতে হয়। ধরুন নজিরবিহীনভাবে বিক্ষোভ হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, ডিসি নিয়োগ ইত্যাদি ইত্যাদি, মারামারি হয়েছে, মারামারি এবং নজিরবিহীন, এটা কখনো কেউ আশাই করতে পারে না। আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দেবেন না, খুব ভালো কথা। বঞ্চনা হয়েছে, অবদমিতে ছিলেন, তাদের মূল্যায়ন করা হয়নি, মানলাম সেটা। কিন্তু তাই বলে ঘুরে ফিরে কি আপনাকে এত পেছনের ব্যাচে গিয়ে দীর্ঘ 8-10 বছর আগে যারা অবসরে গেছেন তাদের খুঁজে খুঁজে এনে কেন আপনাকে নিয়োগ দিতে হবে? পুলিশের আইজি তো অনেক আগে। তারপর ধরুন নির্বাচন কমিশন, সচিবালয় বা যারা বলা হচ্ছে আনসার বিদ্রোহে কারেন্ট সিস্টেমের অনেকজন সচিব যুক্ত ছিলেন, ওএসডি করছেন ইত্যাদি ইত্যাদি। আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে নিলে এত সময় নষ্ট করছেন কেন? ওকে, খুব ভালো কথা, আপনি অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক নয়, শুধু এক নির্বাচন থেকে আরেক নির্বাচন না, আপনি কিছু মৌলিক সংস্কারে হাত দিবেন, খুব ভালো কথা। তো মৌলিক সংস্কার, গণতন্ত্রের উত্তরণ, এগুলোর পাশাপাশি রোজকার যে জীবনগুলো আমাদের, ল অ্যান্ড অর্ডার বলুন, ট্রাফিক জ্যাম বলুন, পণ্যমূল্য বলুন, এবং রাষ্ট্রের যে প্রশাসনিক কাঠামো, বিচার কাঠামো, এগুলো ঠিক করা। সিটি কাউন্সিলর, কর্পোরেশনের কাউন্সিলররা পালিয়ে গেছেন, তৃণমূল পর্যায়ে উপজেলা, ইউনিয়ন পরিষদ, সেখানে কি অবস্থা, মানুষ তো সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো এই জিনিসগুলো আপনি যদি আপনার ডুজ অ্যান্ড ডোন্টস ঠিক না করেন, আপনার প্রায়োরিটি ঠিক না করেন, আপনি আজকে ইন্ডিয়ার সাথে সংকট হলো বলে রাজনীতি দলগুলোর সঙ্গে, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করলেন, ওটাই কি আপনার একমাত্র কাজ? সংস্কার ওখানেই কি একমাত্র কাজ? আপনি তো অন্তর্বর্তী সরকার, আপনার কাজের তো শেষ নেই। একটু আগে যে কথাটা বলছিলেন, আমি একটু প্রাসঙ্গিকভাবে বলি। আমি যদি ভুল না করি, তিনজন অ্যাডভাইজার ইলেকশনের ডেডলাইন নিয়ে কথা বলেছেন। জনাব আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, সর্বশেষ প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ। এক উপদেষ্টা বলার পর হিক্যাপটা হয়েছে, এটা বলার পরও কিন্তু আরও দুজন কথাগুলো বলছেন। তার মানে তো সমন্বয় নেই আপনাদের মধ্যে। আর যে প্রসঙ্গটা আপনি বলছেন, এটা নির্বাচন কমিশন করে, বিশেষ মুহূর্তে বিশেষ সরকার, কিন্তু এটা তো বিজনেসটা তো নির্বাচন কমিশনেরই, তাদেরই তো বলার কথা। আজকে কিন্তু এই প্রসঙ্গটা এসছে এবং বলা হয়েছে প্রধান উপদেষ্টাই টাইমটা বলবেন। তো পুরো জিনিসটা মিলে যেটা দেখা যাচ্ছে যে প্রায়োরিটি কোনটা, ইমিডিয়েট টাস্কিং কোনটা, এবং সেটার সাথে তাল মিলিয়ে যে একটার সাথে আরেকটা যে প্যারালালি চলতে হবে, এই জায়গায় কিন্তু সমন্বয়ের ব্যাপক ঘাটতি শুরু থেকে যেটা দেখা গেছিল। কারণ এই কাউন্সিল তো পরে আবার ইনক্লুশন হয়েছে, জনবল বাড়ানো হয়েছে, দায়িত্ব বন্টন, পুনর্বন্টন করা হয়েছে, তারপরেও কিন্তু সমস্যাগুলো দূর হয়নি। দ্রব্যমূল্যের বা আপনি তেলের কথা বললেন, আপনার নিশ্চয় মনে আছে, পুরো দেশ যেন ডিমে একমাত্র ইস্যু ছিল, এখন আলু, পেঁয়াজ, কাঁচামরিচ ইত্যাদি ইত্যাদি ইস্যু। তো জিনিসগুলো তো আমরা জানি যে এবার অভূতপূর্ব বন্যা হয়েছে, পাশের দেশের সাথে সম্পর্কে চরম টানাপোড়েন, নানান কিছু মিলে আপনাকে তো পরিবর্তিত সময়, এবং শুরুতেই যেটা বলেছিলাম, আনপ্রেসিডেন্টেড একটা চেঞ্জ বাংলাদেশে হয়ে গেছে, এবং অলওয়েজ আনপ্রেসিডেন্টেড চেঞ্জ, এটা যেমন চ্যালেঞ্জ তৈরি করে, কিছু অপরচুনিটিও আপনাকে দেয়। আপনি সেই অপরচুনিটিগুলো ঠিকমতো ধরতে পারছেন কিনা, সবাইকে এঙ্গেজ করতে পারছেন কিনা, বা তার চেয়ে বড় কথা হচ্ছে একটা টিমওয়ার্ক করে কাজ করা। এই জায়গাতে একটা বড় ঘাটতি কিন্তু দেখা যায়। শুধু অভিজ্ঞতা এটা বলা যায় না, এই সমন্বয় যে মানে খুব ঘাটতি, সেটা কিন্তু পদে পদে চোখে পড়ছে। ধন্যবাদ রাহিদ। সাংবাদিক রাহিদ আজাজ একটা কথা বলেছেন যে এই যে স্থানীয় প্রশাসনে বা স্থানীয় সরকারগুলোতে সাধারণ মানুষ যেই ধরনের সেবাগুলো নেন, জন্ম নিবন্ধন, এনআইডি বা মৃত্যু নিবন্ধন, এই সমস্ত একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলের সেবাগুলো, এই সেবাগুলো ডেফিনেটলি বাধাগ্রস্ত হচ্ছে যেহেতু স্থানীয় সরকারের প্রতিনিধিগুলো নেই। তো এই ক্ষেত্রে কি নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনগুলো কি দিয়ে দেওয়া যায় না? আজকে কিন্তু একটি সংগঠনের পক্ষ থেকে দাবিও জানানো হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো দেওয়ার। এখন আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন, এগুলো কি দেওয়া যায় না? তাহলে তো নির্বাচন কমিশনের একটি প্রস্তুতি, গভর্নমেন্টের নির্বাচন সংক্রান্ত একটা প্রস্তুতিও বোঝা যায় যে কতটুকু প্রস্তুত। খুবই নির্ভর করে বিশ্বাস অবিশ্বাসের উপরে। যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ ওই যে উপজেলা নির্বাচন আগে করতে গিয়ে যে অবিশ্বাসটা তৈরি করেছিলেন, সবাই মিলে সেটা বয়কট করেছিল, এগুলো স্মৃতি সবার মনে আছে। এখন এই সরকার
অত বড় অবিশ্বাসের জায়গা তৈরি করেছেন বা পড়েছেন আমি তা বলবো না, কিন্তু এটা ঠিক যে এখন প্রধান বিরোধী দল মানে কি বিএনপি, তার সঙ্গে অনেকেই আবার অ্যালিরাও আছে, তো তারা না হলেও বিএনপি রেগুলারলি রোড ম্যাপের কথা বলছে, আপনি রোড ম্যাপ দিচ্ছেন না, এবং তারপরেও নির্বাচনের ডেট ইত্যাদি নিয়ে বিভিন্ন রকম কনফিউশন একটু আগে আমরা যেটা বলি উপদেষ্টাদের কথার কারণেই হচ্ছে। এই পরিস্থিতিতে যদি স্থানীয় সরকারি নির্বাচনটা আগে দিতে চায় সরকার, তাহলে এটা কোনো সন্দেহ তৈরি করে কিনা। যদি সরকার এরকম মনে করে যে আমরা এটা ছাড়া পারছি না, গভর্নমেন্টের কিন্তু অ্যাটিচিউডে বা কার্যকলাপে তা মনে হচ্ছে, তারা তো কর্পোরেশনগুলো যেগুলো ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করছে অলরেডি, তার মানে তাদের কাছে অপশন আছে, এটা আমি ধরে নিচ্ছি, না থাকলে এটা করছে কিরকম না, করে? অপশন আছে, কিন্তু জনগণের জায়গা থেকে তারা কিন্তু সেবাটা সঠিকভাবে পাচ্ছেন না। পাচ্ছে না কেন? আপনি লোক দিতে পারছেন না। হ্যাঁ, হ্যাঁ। তো লোক দিতে পারছেন না কারণ দেন, লোকের কি অভাব আছে নাকি? আপনি ঠিক করেছেন জয়েন্ট সেক্রেটারি লেভেল হলে আপনি তাদেরকে সিটি কর্পোরেশনে দেবে বা এইভাবে একটা লেভেল তৈরি করে দিতে থাকেন। আমি এটা সাজেশন হিসেবে বলছি না, আমি বলছি গভর্নমেন্ট যদি মনে করে যে না আসলে আমাদেরকে নির্বাচন করা ছাড়া এটা করাই যাবে না, তাহলে গভর্নমেন্টের এইটা এজেন্ডা করে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলতে পারতো, কোনো সমস্যা ছিল আমি কিন্তু এটা কিন্তু মনে করি আপনাদের না। পক্ষ থেকে কি সেরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আপনারাও তো দাবি জানাতে পারেন গভর্নমেন্টের কাছে, আমরা বিভিন্ন এরকম সময় আপনারা তো দাবি আলোচনা করছেন। জানাইনি, এটা আলোচনা হয়ওনি। আর আগে যেটা ছিল ধরেন যে যখন ফ্যাসিজম ছিল বা শেখ হাসিনার সরকার ছিল, তখন আমাদের যুগপথের ব্যাপারটা ছিল একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন তো নাই ওটা, কারণ শেখ হাসিনা এখন নাই। এখন আপনি কী দিয়ে করতে পারেন? সংস্কার দিয়ে আমরা যুগপথ করতে পারি নাকি? তো যুগপথটা ধর্মঘট করবে না, দ্যাট উইল বিন ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, ওইটা যুগপথ হয় না। তো দ্যাট ইজ অ্যাগেন কন্টিনিউয়াস। তো সেইটাকেও আপনি ওপেন করতে দেন নেই কেন? আপনি এখন আপনার ড্রাফটই কমপ্লিট করেন নাই, সেই ড্রাফট কমপ্লিট করে আপনি নিজে আবার কথা বলবেন না, দেবেন গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট আমাদের সঙ্গে কথা বলবে। ড্রাফট করেছেন আপনি, কথা বলবেন উনি আমার সাথে। আমি জানি না এটাও বা কীরকম করে, মানে এটা কি প্রপার কি? সংস্কার কমিশন নিয়ে আরেকটা, এতগুলো সংস্কার কমিশন হলো না। কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেক্টরে কিন্তু সংস্কার কমিশন হয়নি, সেটা হলো শিক্ষা। শিক্ষা নিয়ে কোনো ধরনের সংস্কারের চিন্তাভাবনা এই গভর্নমেন্ট কেন করছে না? এটা আমি বেশ কয়েকটি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট যেটি আছে তার প্রফেসরদের সাথে কথা হচ্ছিল, ওনারা খুব হতাশা বোধ করছিলেন, প্রকাশ করছিলেন যে শিক্ষা নিয়ে আসলে সরকার কোনো ধরনের চিন্তাভাবনা করছে না, কিনা। তাদের এই বিষয়টা হয়তো জেনুইন, কিন্তু আমি এটার মধ্যে খুব বেশি যাবো না। কেন? আমি বাড়াবার পক্ষে না, আমি তো মনে করি কম করা যেতে পারে খুব বেশি, মানে আমার একদম না হলোই যখন, ওটি কেন হলো না? সে ওই জায়গা থেকে না, বলছি। ওই জন্য তো আমি তাদেরটাকে জেনুইন মনে করছি, যে করছি না তা বলছি না, কিন্তু আমি বলছি এত যে আপনি বাড়ালেন, বাড়িয়ে শেষ পর্যন্ত এগুলোকে আবার সিনপসিস করবেন কেমনি, বেরাবেন কেমনি? আপনার কেউ তো এরকম কেউ নাই, কিন্তু ডক্টর ইউনূসে এরকম না যে একটা বিতর্ক লেগে গেলে উনি সবার সাথে আলোচনা করে একটা নেগোসিয়েশন করে করে একটা জায়গাতে নিয়ে যেতে পারবেন। আর তাছাড়া এমনিতেও তো উনি অনেক বড় অর্থনীতিবিদ হতে পারেন, পলিটিক্যাল সায়েন্টিস্টও কিন্তু সবচেয়ে বড় দেখি। অতএব আমাদের এখানে কনস্টিটিউশন চেঞ্জ কী হবে এই বিতর্কেও তো আমাদের দেশে তো মানে নর্থ পোল সাউথ পোল বিতর্ক লেগে যেতে পারে। ইসলামিক কনস্টিটিউশন না সেকুলার কনস্টিটিউশন, কীভাবে মিটাবেন এটা? মানে এইভাবে যে আপনি প্যান্ডোরা বাক্সটা খুলে দিচ্ছেন, সেটা কেমনি মিলাবেন তারও তো ঠিক নাই। ফলে হয়েছে কি, ধরেন আপনি যখন বলবেন যে আমি স্থানীয় সরকার নির্বাচন করে ফেলি, দেখবেন 50, যে আমি কথা বলছি 50% যদি বলে হ্যাঁ এটা করা দরকার, 50% বলবে না এটা করলে হরতাল ডেকে দেবো। ওইটা একটা সিচুয়েশন দিতেই তো পারবেন না আপনি। কনসেনসাসের বাইরে কোনো কাজই করা ঠিক নয় এখন, এবং সেটা ডে 1 থেকে আপনার বোঝা দরকার ছিল। আমরা কিন্তু ডে 1 থেকে সরকারকে বলছি সবার সাথে ডিসকোর্সটা রেগুলার রাখতে থাকেন। এমনিতেই কথা বললে মানুষের মন হালকা হয়ে যায় না, কথা বললে একজন আরেকজনকে বোঝা যায় বেশি এবং কাছাকাছি আসা যায় গভর্নমেন্ট থেকে। তো আমি আবার বলি এই ধরনের ইস্যু নিয়ে গভর্নমেন্ট একটা ডায়লগ করে, কিন্তু তারা বলেন আমরা তো রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছি। সেই কথা কি ভাই 15 আগস্ট কীভাবে করব বলেন, পূজাতে কি করা যায় বলেন, বা এইবার যে ক্রাইসিস ইন্ডিয়া সেটা নিয়ে বলেন, এগুলো তো কোনো মানে রাজনৈতিক সংলাপের অংশ হতে পারে না। ওইটা আর একটা জিনিস। ফলে আপনি যে ইস্যুটা বলছেন আমি ডেফিনেটলি অ্যাগ্রি করি। লোকজন বলে তো যে এই সেবাগুলো তো পাচ্ছি না, তার কি হবে? তো আমরা কী জবাব দেবো? আমি যদি বলি না ঠিক আছে স্থানীয় সরকারের ইলেকশন করে ফেলুক, তারপরে ওরা যে নতুন পার্টি করবে তা কেমনে জানি? পার্টি করবার স্লোগান তো আছে এবং তাদের অনেকে গভর্নমেন্টের সাথে ইনভলভ,
গভর্নমেন্টের প্রোটোকলও পাচ্ছে তারা অনেকে, মানে এই সমস্ত প্রশ্নকে কিন্তু তুলছে না। বিকজ আমি আগের চাইতে অপোজিশন বা পলিটিক্যাল পার্টিগুলোকে এই অর্থে লজিক্যাল মনে করি, অযথা একটা হল্লা ভ্যালু বানানোর চেষ্টা করছে না তারা, করার মানে মতো ইস্যু রাজনৈতিক দলগুলোর একটা জিনিস যে তারা সরকারকে আসলে সহযোগিতা করতে চাচ্ছে। মানে এটা কীরকম জানেন, আমি আপনাকে দুই চোখে দেখতে পারি কিন্তু এটা বলতে পারছি না, কারণ আপনাকে দেখতে পারি না বললে ওনার সুবিধা হয়, বলতে পারছি না। এটা এরকম হয়েছে, আপনাকে সামনাসামনি বললে আপনি এটাকে এই কাজ দিয়ে শুনে ওই কাজ দিয়ে বের করে দিচ্ছেন, আপনি আমার কথা মতো তো কাজটা করছেন না। অথচ এই রকম সহযোগিতা এই উপমহাদেশে কোনো সরকার কখনো পেয়েছে বলে তো আমাদের ইতিহাস আছে বলে আমি মনে করি না। সরকার অ্যাডভান্টেজটা নিতে পারছেন না তো, এবং কাজটা করতে পারছেন না তারা। কিন্তু আপনি এখন এই কথা বলছেন, কিন্তু আপনারা যখন প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে বের হন, তখন কিন্তু আপনারা আমাদের সাথে বলেন যে আপনারা আলোচনা করে আসছেন, আলোচনা সরকারকে বলেছেন, এবং সরকারের পক্ষ থেকেও বলা হয় যে রাজনীতিবিদদের কথা শুনেই ওনারা সিদ্ধান্ত গ্রহণ করছেন। তো সেটি কি কন্ট্রাডিক্ট করে না? এটা যদি ওনারা বলেন তাহলে ওনারা বলে, কিন্তু আমরা কোনোদিন বলি যে আমাদের কথা মতো তারা এটা করছেন। আমরা টাইম এন্ড এগেইন বলেছি, আমরা আমাদের এই কথাগুলো বলেছি, গভর্নমেন্ট এটা বলেছে, কিন্তু এটা ঠিক আমরা পাবলিকলি ডিফারেন্স দেখাবার কাজ এখন পর্যন্ত করছি না। কিছু কিছু ক্রিটিসিজম তো হচ্ছে, সেটা হয়তো বিএনপি করেছে বা অন্য দল করেছে, এটা চলতে চলতে যেটা হয় সেটা যায়, কিন্তু মানে অপোজ করছি এই রকম কোনো স্টান্স আমরা নেইনি তখন পর্যন্ত, এবং নিতে চাচ্ছিও না। মানে আবার যদি আমি ধরি যে একটা ডেফিনিট থ্রেট আছে অন সভারেন্টি অথবা ডেমোক্রেসি, মানে একটা ফ্যাসিজমের রিটার্ন করবার সম্ভাবনা আছে, তো এইগুলো সব কিছু দেখে এখন পর্যন্ত ওই লজিক্যাল বিহেভিয়ার আছে। এবং ধরেন আমি আমার একটা কথা বলি, মাঝে মাঝে বলতে ভালো লাগে তাই বলছি, সরি এক্সট্রা টাইম নিয়ে বলছি। কার বিরুদ্ধে বলবো আমরা? রাজনীতিতে সামনে শত্রু থাকে, বক্তৃতা করতে গেলে ওকে টার্গেট করে বক্তৃতা করি, এখন কোনো শত্রু নেই, সব ফ্রেন্ড। শত্রু যাতে সব দেশের বাইরে পালিয়ে গেছে, তার মধ্যে কিন্তু জিনিসটা করতে হচ্ছে। তখন তাদের আরও বেশি কোঅপারেটিভ হওয়া উচিত, আরও বেশি অ্যাকোমোডেটিভ হওয়া উচিত, এবং তাদের বোঝা দরকার যে সাবজেক্টটা তারা ডিল করছেন এটা অরিজিনালি তাদের সাবজেক্ট না। ওকে, আপনি পালিয়ে যাওয়ার কথাতে মনে পড়লো একটা বিষয়, যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 2-3টি প্রোগ্রাম ছিল, দলীয় প্রোগ্রাম। সেখানে তিনি বলেছেন যে জনগণের আস্থা ও বিশ্বাস হারালে শেখ হাসিনার মতো পরিণতি বহন করতে হবে দলের নেতাকর্মীদের, এই বলে সতর্ক করেছেন তিনি। তো এটি আসলে উনি ধারাবাহিকভাবেই বলার চেষ্টা করছেন বিভিন্ন দলীয় ফোরামে। তো সাংবাদিক রাহিদ দাদা, আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাগুলো বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন কেন? তাদের দলের ভিতরে কি উনি কি দলের ভিতরে আসলে নেতাকর্মীদের সামলাতে পারছেন না? না, দেখুন, আওয়ামী লীগ বিএনপি এমন একটা মাল্টি কালারের মাল্টি কালচারের পার্টি, হ্যাঁ, এই দলগুলোর রীতিমতো হিমশিম খেতে হয়। এবং আমরা তো গত 5 আগস্ট পরবর্তী, যেমন দেখুন মান্না ভাইয়ের কথা থেকে কিছুটা বলবো, যে আপনি যে বলছিলেন যে তারা তাদের ইস্যুস অফ ডাইভারজেন্সগুলো সামনে আনেন না, খুব সঙ্গত স্বাভাবিক কারণে শত্রু কই, শত্রু তো সীমান্তেরও পারে বা বাইরে। তো এখন যাদেরকে আনা হয়েছে এটি তো জনগণের আকাঙ্ক্ষিত একটা সরকার, তাদের কাছে প্রত্যাশা আছে, তাদের প্রতি আস্থাটাও রাখে। এখন আপনি যদি আপনি যেখানে কাজ করি সেখানেও কিন্তু দেখেন, আমরা এখানে আলোচনা করছি ঠিক, কিন্তু অনেক বিষয়ে কিন্তু আঙুল তুলছি না বা প্রশ্ন করছি না, এটা করছে না। তো সেই জায়গাতে আমরা যদি বিএনপির যে প্রশ্নটা আপনি করছেন, তারেক জিয়া বারবার বলছেন যে শেখ হাসিনার পরিণতি বা এমন অবস্থা তার হলো কেন যে তাকে পালিয়ে যেতে হলো, এবং খুব অসম্মানজনকভাবে। উনি এবং যে কথাগুলো আসছে পরবর্তী, আমরা যেটা দেখেছি ইন্ডিয়া টুডের বরাতে, যে নিউ ইয়র্কে যে সমাবেশে বললেন, বিন্দুমাত্র রিমোর্স নেই, কিন্তু অনুতাপ নেই। এই যে রক্তক্ষয় হচ্ছে, এই যে পরিবর্তনটা বাংলাদেশে সূচিত হয়েছে রক্তস্নান, হ্যাঁ, এবং নিজের দেশের মানুষ, আমি আপনার দিকে বন্দুক তাক করেছি, প্রাণ ঝরেছে, রক্ত ঝরেছে। তো সেই জায়গায় বিএনপি এখন যেভাবে করছে, অ্যাজ ইফ তারা ক্ষমতায় চলে আসছে। আজকে ময়লার বাণিজ্য দখল করছে। আমরা কালকে মিটিংয়ে আলোচনা হচ্ছিল যে কলিগ রেল এবং রোডস কভার করে, টেন্ডার পড়ছে, এখন তারা বুঝতে পারছে না আসল বিএনপি কোনটা। 8জন টেন্ডার ফেলেছেন, সবাই বলছেন বিএনপি যুবদল, এখন আসল কোনটা নকল কোনটা বুঝতে পারছেন না। সেটা অ্যাডভাইজার বলুন বা ওই সংস্থার প্রধান বলুন, তাহলে কাজটা কাকে দেওয়া হবে?
তো এই জন্যই আমি আশা করি মানে কাজটা পলিটিক্যালি দেওয়া হবে। পলিটিক্যালি, এবং আমরা জানি যে যোগ্যতার টার্মিনাল ভিত্তিতে না। দখল করা হচ্ছে, ময়লা বাণিজ্য দখল হচ্ছে, আমরা যেখানে বসে আছি কারণ বাজার দখল হচ্ছে, দখল ছাড়া দখল পাল্টা দখল। আপনার মূল যারা কাজ করেন তারাই কিন্তু আছেন, সামনের ক্যারেক্টারগুলো বা ফেসগুলো চেঞ্জ হয়েছে, এবং এই জন্যই বারবার বলে দেওয়া হচ্ছে। আজকে যখন আমরা এখানে বসে আলোচনা করছি, দেখুন সিরিয়া যা ঘটেছে খুব চরমভাবে, এবং আমি দেখছিলাম, এবং এই যে স্বৈরাচারের পতন, গণভবনে সেদিন যে ঘটনাগুলো হয়েছিল, আজকে কিন্তু দামেস্কে একই রকম ঘটনা ঘটছে। তো বারবার তিনি এটা মনে করিয়ে দিচ্ছেন, বাধ্য হচ্ছেন, কিন্তু ওই যে রাশ টেনে ধরা যাচ্ছে না। তারা যেভাবে চলছে মনে হচ্ছে যে তারাই ক্ষমতায় বসে গেছে। মান্না ভাই ট্রাফিকের কথা বলছেন, আমি তো বলি ল অ্যান্ড অর্ডার বিষয়টা আমার আপনার ভাবা দরকার, যে সন্ধ্যার পর কিন্তু ট্রাফিক একটা সময় পর্যন্ত পাওয়া যায়নি, পাওয়া যেত না, পুলিশ ছিল না, টোটালি মানে একটা বাহিনী নাই। এর মধ্যে রাহাজানি, বিরাট ম্যাসাকার না করে যে দেশটা বেঁচে গেছে, আমি তো মনে করি বাংলাদেশের জন্য একজন উপরওয়ালা বসে আছে। কোভিডের সময় যেটা হয়েছিল, আমরা উই জাস্ট গেভ এ বিগ ড্যাম টু লাইফস্টাইল। কোভিডে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তখনও মনে হয়েছে উপরে বোধহয় কেউ বসে আছে। এখন ধরেন পুলিশ নাই, স্থানীয় প্রশাসন ফাংশন করে না, আমরা সবাইকে কথা বলতে দিচ্ছি, স্পেস দিচ্ছি। রাষ্ট্রের প্রধান নির্বাহীর বাড়ির সামনে চৌহদ্দিতে আপনি বসে পড়লেন, রাস্তা আটকে দিলেন। দেখুন, মানি বা না মানি, অধিকার আপনি দিবেন, কথা বলার সুযোগ দিবেন, খুব ভালো কথা। আমার ওই হিউম্যান রাইটসটা ওয়েস্টার্ন ভ্যালুস দিয়ে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া চলবে না, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে এই উপমহাদেশের ফ্যাব্রিক্সটাই অন্যরকম, এটা বারবার মাথায় রাখতে হবে। আপনি সবাইকে কথা বলতে দিচ্ছেন, আসতে দিচ্ছেন। ধরা যাক আনসার বিদ্রোহের কথাটাই বলি, প্যারালালি সচিবালয় অবরুদ্ধ করে ফেললো, তো তখন তো মাঠে সেনাবাহিনী ছিল, পুলিশ যাই থাকুক, নগণ্য হলে ছিল, আপনার ছাত্রদের কেন লাঠি হাতে তেড়ে যেতে হলো? এটা তো তাদের কাজ না। ছাত্ররা আন্দোলন করেছে, শান্তিপূর্ণ আন্দোলন করেছে, তার সাথে আপামর জনতা, রাজনৈতিক শক্তিগুলো এসে জোটবদ্ধ হয়ে একটা প্রবল প্রতিরোধের মুখে এই সরকারকে চলে যেতে বাধ্য হয়েছে। তো তারা তাদের কাজটা শেষ করে, এই যে আপনি পরীক্ষার কথা বললেন না, যে রাতে বলে দিল যে পরীক্ষা হবে না, পরীক্ষা দেব না, অটো পাস, কলেজকে ইউনিভার্সিটি করতে হবে। আমি বলছি আর পেয়ে যাচ্ছি, আর যার যখন মনে হচ্ছে রাস্তায় নেমে যাচ্ছে। তো এইভাবে তো জিনিসটা চলতে পারে না। 3 মাস তো হয়ে গেছে, 4 মাসের কাছে, হ্যাঁ। 4 মাস তো আমরা যদি বলি যে একটা নির্বাচিত সরকারও তো হানিমুন পিরিয়ড আমি আপনি দিয়ে থাকি, করি না আমরা 100 দিনের পর 100 দিন তুলোধনা পার হয়ে গেছে, 120 দিন সেটা তো পার হয়ে গেছে। তো ইন্টারিম রেজিম, এটা তো কোনো ইলেক্টেড রেজিম না। আর সংস্কারের ছোট জায়গায় করে আমি বলি, আপনি বলছেন শিক্ষা কেন হয়নি, আমি যদি বলি ডুপ্লিকেশন আছে, এখানে রিফর্ম কমিশনের কলেবর আরও কমানো যেত, সাবজেক্ট আরও কম করা যেত। কারণ এটা তো আসলে এই যে আপনি রিফর্মগুলো করবেন, ওটা তো এন্ডোর্সমেন্ট লাগবে, সেই এন্ডোর্সমেন্ট আপনাকে কে দিবে? ওটা কি রেফারেন্ডাম হবে বা অন্য মোডে হবে? সংসদ দেবে, এটা কিন্তু এখন পর্যন্ত সংসদ দেবে। হ্যাঁ, তাহলে দিবে, তাহলে সেটার এন্ডোর্সমেন্ট, সেটা কিন্তু প্রচুর ইফস অ্যান্ড বাট রয়ে গেছে। কাজেই ওই যে আবার ওই আমার ঘুরে ফিরে ওই কথাটা আসে, আপনি রিফর্ম, ডেমোক্রেটিক ট্রানজিশন ওটা যেমন করবেন, নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো আছে দেশের মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত, সেই জিনিসগুলোতে কিন্তু আপনাকে মনোযোগ হতে হবে। না হলে এই যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, তারপর স্পেস দেওয়া, আমরা মৃদু স্বরে বলবো, মৃদু স্বরে খুব আস্তে করে সমালোচনা করব, একসময় কিন্তু কণ্ঠগুলো উচ্চকিত হবে। সেই উচ্চকিত কণ্ঠের মাত্রা যেন ছাড়িয়ে না যায়, সেই ব্যাপারে বোধহয় সজাগ থাকার সময় এসে গেছে। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে জানতে চাই যে আবারও আসি সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আরেকটি কথা বলেছেন যে জনগণের চাওয়া থেকে লক্ষ্য ভিন্ন হলে ছিটকে পড়ার আশঙ্কা থাকে, এটি ওনার দলের নেতাকর্মীদেরই বলেছেন। তো আপনি তো বিএনপির সাথে জোটবদ্ধ আছেন, এবং আমরা যতদূর জেনেছি যে আপনার নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। তো সেক্ষেত্রে ওই একই এলাই বলা যেতে পারে। তো সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন যে বিএনপির কি তৃণমূলে আসলে কন্ট্রোলটা কি একটু কমে গেছে, এই জন্যই বারবার এই মেসেজটা দিতে হচ্ছে? কোনো কন্ট্রোল নাই তো, রিয়েলিটি হলো কোনো কন্ট্রোল নেই। মানে এখন জানেন এই কথাগুলো বললে ক্রিটিসিজমটা খুব শার্প লাগে, ওইটাও আবার বলি করতে চাই না, কিন্তু বিষয়টা এসে যাচ্ছে আপনি কীরকম, মানে ধরেন বলতে হবে, ধরেন এরকম আর একটা দল চলে গেছে, কোনো একটা দল তো আবার এসছে সেই জায়গাতে, ওই জায়গায় না হোক জায়গা পূরণ করবার জন্যে আছে।
সব দল সম্পর্কে ইকুয়াল ক্রিটিসিজম আসছে না, কিন্তু ক্ষমতায় ওরা মানে বিএনপি গেছে এরকম একটা কথা চাউর হয়েছে, সেই কথা জামাতকে নিয়ে, ইসলামী দল নিয়ে বা বাম দল নিয়ে চাউর হয়নি। তো বিএনপি সম্পর্কে এটা হলো কেন, এরকম ঘটনা ঘটছে বলে। তো এই যে ঘটনা ঘটছে তার দায় তো তার নেতৃত্বকে নিতে হবে। তারিক যে এটা বুঝতে পারছেন যে এই দায় যদি নিতে হয় সেটা খুব বেশি হেভি হয়ে যেতে পারে, অতএব সতর্ক করার চেষ্টা করছেন। কিন্তু সেই সতর্ক করে যদি বাড়িতে, আজকেও কোনো জায়গায় গোলাগুড়িতে 2-3 জন আহত হয়েছে না, পেপারে নিউজ আছে, এর আগে গোলাগুড়িতে মারা গেছে হাটের দখল নিয়ে, এগুলো হয়েছে তো। আর দখলদারিত্ব যে চালানো হয়েছে এটাও একদম রিয়েলিটি। সেখান থেকে উনি বলছেন, এইটাকে আমি ভালো মনে করি যে উনি বা বিএনপি যদি আমি মানে স্ট্যান্ডিং কমিটির কথা বলি, সেখান থেকে বেশ জোর গলায় বলা হচ্ছে বেশ কিছু জায়গাতে তারা শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছেন, এগুলো কাজ তারা করছেন, কিন্তু সেই কন্ট্রোলটা করতে পারছে না যেটা এখন প্রত্যাশিত ছিল। কারণ হলো যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষার যে পরিবর্তনটা হয়েছে, তার যে ব্যাপ্তি হয়েছে, বিশালতা হয়েছে, এটা আমরা প্রথম কিন্তু বুঝিনি। এর মধ্যে একটা গুণগত দিক আছে। এখন পলিটিক্যাল লিডাররা বসের মতো আচরণ করবে, এটা কর্মী বলেন সাধারণ মানুষ পছন্দ করে না। পলিটিক্যাল লিডারদের ল্যাঙ্গুয়েজ খারাপভাবে পছন্দ করে না। এখন আগের মতো কেবল গরম গরম বক্তৃতা করে জিতবে এই দিন নাই, কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে তার মানে সংস্কৃতিগতভাবেও বা মননগতভাবেও মানুষের পরিবর্তন হচ্ছে। এইটার সাথে যদি দল যেতে না পারে তো দল পিছিয়ে যাবে। এটা উনি এতদূর ভেবে বলেছেন কিনা তা তো আমি জানি না, কিন্তু তার কথার মানে আপনি এটা নিতেই পারেন। ওই যে এমনিতে আগে বলতো না, কালচারাল রেভলিউশন প্রিসিডস সোশ্যাল রেভলিউশন, অথবা এমন হয় যে সোশ্যাল রেভলিউশনের পরে কালচারাল রেভলিউশন আসে বা একটা আরেকটার পরিপূরক হয়ে যায়। তো এরকম হয়েছে যে আমাদের যে পলিটিক্যাল, আমি এটাকে রেভলিউশন বলি না, কিন্তু অনেক বড় ইনসারেকশন এবং এবার এটার বৈশিষ্ট্য অনেক ব্যাপ্ত, সেগুলো যেরকম যেরকম জায়গাতে স্পর্শ করেছে, সব জায়গায় প্রাথমিকভাবে ধরতে না পারলেও খুব সহজ কথা তো, মানুষ এরকম অকাতরে জীবন দেয় কখন, যখন তার যে জীবন চলছে সেই জীবনের প্রতি আর আকর্ষণ নাই এবং একটা নতুন জীবনের জন্য সে জীবন বাজি রেখে লড়তে পারে। তো ওইটা যদি আপনি মূল্য দিতে না জানেন তাহলে আজ হোক কাল হোক এই প্রশ্ন তো আপনার কাছে ফিরে আসবেই, এবং সেটা ওনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। বাতাসের তাপমাত্রা কমে আসছে, দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় শীত নেমেছে। এ সময় শিশু ও বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আবেদন জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।